হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে আমাদের ভারতের যে প্রাচীনতম, ভারত তথা পৃথিবীর যে সমস্ত প্রাচীনতম পর্বতগুলি রয়েছে, যেমন আমাদের অ্যাপিলেশিয়ান পর্বতমালা, আমাদের ভারতের মধ্যে হচ্ছে আমাদের আরাবল্লী পর্বত। সেই আজকে ওই আরাবল্লী পর্বতকে নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আরাবল্লী পর্বত নিয়ে হঠাৎ করে হলোটা কি, সেটাই আজকে আমরা জানবো। আরাবল্লী পর্বতের গুরুত্ব কি, তাও আজকে আমরা জানবো। কি কারণে আরাবল্লী পর্বতকে কেটে দেওয়া হচ্ছে সেই সম্পর্কে পুরো একটা ডিটেলসে একটা আমরা আলোচনা কিন্তু আজকে করব। চলো শুরু করা যাক। আরাবল্লী পর্বত, যেটা আমার 4টে স্টেটকে কভার করে। 4টে স্টেট মানে 4টে রাজ্যকে। একটা হচ্ছে গুজরাট, দ্বিতীয় হচ্ছে তোমার রাজস্থান, তৃতীয় হচ্ছে হরিয়ানা, এবং ফোর্থ হচ্ছে আমাদের দিল্লি, রাজধানী দিল্লি। এই 4টে স্টেটকে কিন্তু 4টে স্টেটের কিছু অংশ নিয়ে আমাদের এই আরাবল্লী পর্বত অবস্থিত। এখন এই পর্বতটা হচ্ছে আমাদের ভারতের মধ্যে সব থেকে প্রাচীনতম ভঙ্গিল পর্বত। ক্লাস 10-এ আমরা ভঙ্গিল পর্বত কাকে বলে জেনেছি। ক্লাস 9-এ ছিল মনে হয়, হ্যাঁ ক্লাস 9-এ। তো আমরা ভঙ্গিল পর্বত ওখানে পাঁচ সংস্থান তত্ত্ব যখন পড়েছিলাম, ভঙ্গিল পর্বত আমরা জেনেছি জিনিসটা কি। সেই ভঙ্গিল পর্বতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে এই আরাবল্লী, কিন্তু বর্তমানে এটা এখন ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। ঠিক আছে। এইবার হঠাৎ কিছুদিন আগে, এই 5 দিন আগে সরি, তো এই সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে কি, যে আরাবল্লী পর্বতের যে সমস্ত পাহাড়গুলি 100 মিটারের নিচু, মানে 100 মিটারের নিচে যে সমস্ত পাহাড়গুলি অবস্থান করছে, সেগুলিকে কি করা হবে, ভেঙে দেওয়া হবে। এবং সেই জায়গায় রাস্তাঘাট তৈরি হতে পারে, বা বিভিন্ন রকম তোমার ডেভেলপমেন্টের কাজে সেই জায়গাটা যুক্ত করা হবে। এখন আরাবল্লী পর্বত যে রয়েছে, এই যে আরাবল্লী পর্বতটা রয়েছে, এই পর্বতের মোটামুটি দৈর্ঘ্য হচ্ছে 670 থেকে 692 কিমি। এটা হচ্ছে এই পর্বতের দৈর্ঘ্য। 4টে স্টেটকে কভার করছে, মানে বুঝতেই পারছো। বেশ, এখন এই যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে 100 মিটারের নিচে যে সমস্ত পাহাড়গুলি রয়েছে সেগুলিকে ভেঙে দিতে। আরাবল্লী পর্বত যেটা রয়েছে, আরাবল্লী পর্বতের 90% পাহাড় হচ্ছে 100 মিটারের নিচে। তাহলে 90% পাহাড় যদি আমি এখান থেকে ভেঙে দিই, তাহলে কি হবে, পাহাড়টা অনেকটা, যে দৈর্ঘ্যটা ছিল, এই যে লেন্থটা ছিল, চওড়াটা ছিল, সেটা কি হবে, সেটা সরু হয়ে যাবে। আচ্ছা, একটা উদাহরণ দেখো এবারে। ফলে কি হবে, এখন আমি দেখবো কি, আরাবল্লী পর্বত যদি না থাকে তাহলে আমার কি কি হতে পারে, বা কি কি সম্ভাবনা হতে পারে। একটু জিওগ্রাফিক্যাল দিক থেকে আমি একটু দেখবো, যে ভারতের আমাদের প্রকৃতির উপরে, ভারতের যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে, ভারতের জলবায়ুর উপরে কি ধরনের প্রভাব এই আরাবল্লী পর্বত ফেলতে পারে, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু দেখবো। তো কি ধরনের প্রভাব ফেলতে পারে, যদি এখানে আরাবল্লী পর্বতের 90% পাহাড় ভেঙে দেওয়া হয়, মানে যেগুলি 100 মিটারের নিচে অবস্থান করছে, ঠিক আছে, সে সমস্ত পাহাড় ভেঙে দেওয়া হয়। 100 মিটার মানে কি, তার আগে বলে দিই। 1 মিটার, ধরো একটা একতলা বাড়ি মোটামুটি 3 থেকে 3.5 মিটার হয়, মানে একতলা বাড়ির ছাদ অব্দি 3 থেকে 3.5 মিটার হয়। তাহলে সেখানে 100 মিটার মানে বুঝতেই পারছো, মোটামুটি 30 তলা কাছাকাছি ধরো। হ্যাঁ, 3 × 3 = 90, হ্যাঁ ওইরকমই ধরো, 30 তলা কি 32-33 তলার মতন ধরো। তো ওই রকম একটা হাইটের যে পাহাড়গুলিকে যদি ভেঙে দেওয়া হয়, তাহলে তার সাইড এফেক্ট বা তার ভাঙার কারণে ভারতের জলবায়ুর উপরে কি ধরনের প্রভাব, মানে বিস্তার হতে পারে, সেই সম্পর্কে আমরা আজকে জানবো। আরাবল্লী পর্বত যদি না থাকে তাহলে কি হবে, এখানকার যে সমস্ত, এখানে আমরা জানি ভারতের থর মরুভূমি রয়েছে এই জায়গাটাতে, এটা আমি মুছে দিচ্ছি। এখানে আমাদের ভারতের থর মরুভূমি রয়েছে। এই থর মরুভূমির বাতাস
সোজা চলে আসবে উড়ে হচ্ছে আমাদের ভারতের দিল্লিতে। দিল্লি এই সাইডগুলোতে পুরো কিন্তু এই বাতাসটা এখানকার বালির সঙ্গে, এই যে আমরা যখন ওয়ার্ল্ডে দেখেছি যে আমাদের সাহারা মরুভূমির যে রয়েছে, এই সাহারা মরুভূমির ওপর দিয়ে যে বাতাসটা প্রবাহিত হয়, সেই বাতাসটা কিন্তু যখন সাহারা মরুভূমির ওপর দিয়ে প্রবাহিত হয় তখন শুষ্ক থাকে এবং বাতাসের সঙ্গে বায়ুকণাও কিন্তু জড়িয়ে যায়। যার কারণে সেই বাতাসটা যখন ভূমধ্যসাগর পার করে যখন ইতালি এই সাইডগুলো, যখন ইতালি ফ্রান্স এই সাইডগুলো যখন পৌঁছায়, তখন সেখানে বৃষ্টিপাত, ভূমধ্যসাগর যখন জলবায়ুটা ক্যাপচার করে নেয় ও, তখন কি হয় সেখানে ব্লাড রেন হয়, অর্থাৎ রক্ত বৃষ্টিপাত হয়। ওই যে বালিটা সাহারভূমিতে এনেছিল, সেই বালিটা বৃষ্টির জলকণার সঙ্গে জমে লাল হয়ে, মানে লাল লাল কালারের বৃষ্টির ফোঁটাগুলো লাল কালারের হয়ে ভূপৃষ্ঠে পড়তে থাকে, যাকে আমরা ব্লাড রেন বলি। এখন এইখানের যে বাতাসটা সে কি করবে, এই দিল্লির আবহাওয়াকে অ্যাটাক করবে, গোটা দিল্লি কিন্তু বালিতে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, আর কি হতে পারে আমরা এখানে জানি, এখানে আমাদের শিবালিক হিমালয় রয়েছে। আমরা হিমালয়ের 4টে ভাগ পড়েছি, সেই শিবালিক হিমালয় রয়েছে। এই শিবালিক হিমালয় বা হিমালয়ে গিয়ে কিন্তু আঘাত করবে এই বাতাসটা এখানে, যদি আরাবল্লী পর্বত না থাকে। দেখো, আমি মানছি যে 100 মিটারের ওপর যে সমস্ত পাহাড়গুলি রয়েছে, মানে সেগুলি যদি কেউ থাকে, তাহলে টোটাল যে মাউন্টেন, মানে আরাবল্লী টোটাল হিলটাতে, মাউন্টেনটাতে কি হবে, 10% মাত্র পাহাড় মাত্র বেঁচে থাকছে। একটা রাস্তায় যদি স্পিড ব্রেকার না থাকে, তাহলে কি হবে, একটা গাড়ি প্রচন্ড গতিবেগে যেতে পারে। কিন্তু রাস্তায় যদি স্পিড ব্রেকার থাকে, তাহলে কি গাড়িটা সেই গতিবেগে যেতে পারে? যেতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ট্রপোস্ফিয়ারের মধ্যে আমরা জানি কি, যে ভূপৃষ্ঠের যে ট্রপোস্ফিয়ার রয়েছে ওপরে, ভূপৃষ্ঠের উপরে, সেই ট্রপোস্ফিয়ারের মোটামুটি তোমার 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত হচ্ছে সব থেকে ভারী ভারী কণা যেগুলো থাকে, সেগুলো কিন্তু ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে। তার কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির কারণের জন্য, এটা আমরা জানি। তাই যদি ওই পাহাড়গুলিকে আমার ভেঙে দেওয়া হয়, তাহলে কি হতে পারে, তাহলে এই বালিটা সোজা উড়ে গিয়ে কি হবে, প্রথমে দিল্লিকে অ্যাটাক করবে। দিল্লিকে অ্যাটাক করার পর এই সমস্ত গোটা জায়গাগুলো, এগুলোকে টোটাল বালিঝড়ের মতো, মানে মরুভূমির যেমন বালিঝড় দিলে যেমন একটা চারদিকে ধুলোর মতন পরিবেশ সৃষ্টি হয়, এরকম গোটার কিন্তু এই উত্তর ভারতটাতে গোটা এরকম পরিবেশের সৃষ্টি হবে। এই যে বলো উত্তরাখণ্ড, এই যে আমাদের উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু এরকম বালিঝড়ের সৃষ্টি হবে। এটা যখন হিমালয়ে যখন বরফের উপর গিয়ে জমবে, তখন কি হবে, আমরা জানি কি অ্যালবেডোর পরিমাণ সব থেকে বেশি হয় কোথায়, একটা হয় মেঘে, একটা হয় বরফে। যেটা নতুন বরফ সেখানে অনেক বেশি পরিমাণে অ্যালবেডো হয়, যেটা পুরাতন বরফ তাতে অ্যালবেডোর পরিমাণটা কিন্তু কম হয়। এখন নতুন যে বরফটা, এই যে এটা যদি হিমালয় পর্বতমালা হয়, এই গায়ে যে বরফটা লেগে আছে, এই বরফের গায়ে যখন বালিকণাগুলি এসে লাগবে, তখন এটা হালকা রেডিশ রেডিশ ভাব চলে আসবে না, হালকা রেড রেড ভাব চলে আসবে। বালি কি করে, বালি হচ্ছে সানলাইটকে অ্যাবজর্ব করে বেশি, সূর্যের আলোকে বেশি গ্রহণ করে ও। তাহলে কি হবে, যখন ও সূর্যের আলোটাকে গ্রহণ করবে, তখন এই বালিটা যখন হিট হবে, তখন এই বরফটাকে গলিয়ে দেবে না, গলিয়ে দেবে। টোটাল শিবালিক হিমালয়ের যে এই সারাউন্ডিং এর যে সমস্ত পাহাড়টি রয়েছে, হিমালয়ের যে রেঞ্জগুলি রয়েছে, টোটাল হিমালয়ের রেঞ্জগুলির হচ্ছে যে সমস্ত বরফগুলি রয়েছে সব উড়ে যাবে, যদি আরাবল্লী পর্বত না থাকে। প্রথম কথা। দ্বিতীয় কথা কি, এবার আসি মৌসুমী বায়ু কি কাজ করছে। মৌসুমী বায়ু আমরা জানি দুটো শাখা হয়, একটা হচ্ছে আরবীয় শাখা, একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। এই বঙ্গোপসাগরীয় শাখাটা যখন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বহন করে নিয়ে ঢোকে ল্যান্ডের দিকে, তখন কি করে, এটা এইভাবে ঘুরতে 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 উত্তর ভারতে সমভূমিতে, সমভূমির ওপর দিয়ে বিহার, আমাদের উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতে কি করে, এই আরাবল্লী পর্বতে গিয়ে শৈলক্ষেপ পদ্ধতিতে এই আরাবল্লী পর্বতের উত্তর পূর্ব দিক, মানে এই দিকটা উত্তর পূর্ব দিকে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। যার কারণে এখানে সবুজ বিভিন্ন উদ্ভিদ বলো, সবুজ উদ্ভিদ বা সবুজ গাছপালা জন্মায়। এটা পর্বতের প্রতিবাদ ঢাল। অপরদিকে অনুবাদ ঢালে কি হয়, অনুবাদ ঢালে কিন্তু বৃষ্টিপাত সেইভাবে হয় না, যার কারণে
এই জায়গায় হচ্ছে মরুভূমি সৃষ্টি হয়েছে। থর মরুভূমি ভারতের সব থেকে বৃহত্তম মরুভূমি, যে থর মরুভূমি, সে রাজস্থানের থর মরুভূমি সৃষ্টি হয়েছে এই কারণে। এই বাতাসটা আমাদের যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসছে, এই বাতাসটা তখন এইখানে আর ঢুকতে পায় না, এই অঞ্চলে যেতে পায় না, তার কারণে এই অঞ্চলে বৃষ্টিপাত হয় না। এই আরাবল্লী পর্বতটা ওখানে বাঁধের মতন একটা কাজ করে। শৈলাক্ষেপ পদ্ধতিতে আগেই বৃষ্টিপাত হয়ে যায়, বাতাসটা যখন এই শৈলাক্ষেপ পদ্ধতি আরাবল্লী পর্বতকে ক্রস করে যখন যায়, তখন তার মধ্যে আর কি হয় না, জলীয় বাষ্পের পরিমাণ সেইভাবে থাকে না। ঠিক আছে, এটা হলো আমাদের ন্যাচারাল পদ্ধতি। এখন যদি আরাবল্লী পর্বত না থাকে এই জায়গাতে, কি হবে? এই বাতাসটা, এই যে এই বাতাসটা এলো, এই বাতাসটা সোজা তোমার চলে যাবে একদম এইদিকে, সোজা হচ্ছে চলে যাবে পাকিস্তান, এই সাইডে চলে যাবে। ঠিক আছে, করাচি বন্দর এই সাইডগুলোতে সব চলে যাবে। ফলে কি হবে, এই যে আমাদের বিহার, উত্তরপ্রদেশ, এই সাইডে যে ইয়েগুলি রয়েছে, আমাদের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, রাজস্থানের এই কিছুটা অংশ, ঠিক আছে, এই অংশগুলি কি হবে, আর কিন্তু এক বৃষ্টিপাত হবে না, সোজা বাতাসটা কি হবে, বেরিয়ে চলে যাবে। আগে যে পরিমাণে বৃষ্টিপাত হতো সেই পরিমাণ বৃষ্টিপাত কিন্তু তখন আর হবে না। বেশ, এর যদি এবারে কি আরাবল্লী পর্বত এবার যদি বৃষ্টিপাত না হয়, বৃষ্টিপাত যদি এই সমস্ত জায়গায় কম হয়, বা ধরো এই অঞ্চলটাতে টোটাল এই অঞ্চলটাতে সমান বৃষ্টিপাত হয়, দেখা যাবে কি মরুভূমির মধ্যে আস্তে আস্তে সবুজায়ন হচ্ছে। ঠিক আছে, পূর্ব দিকের বৃষ্টিপাত গুলি কমে আসছে, এই সাইডে বৃষ্টিপাত কমে যাবে, তখন পূর্ব সাইডটাতে ভারতের পূর্ব দিকে বৃষ্টিপাত কমে যাবে। বেশ, এই সমস্ত কিন্তু আমাদের যে জলবায়ুর যে পরিবর্তন, সেটা কিন্তু তখন ভালো করে লক্ষ্য করা যাবে। আজকে আরাবল্লী পর্বতে এছাড়া কি হয়, আরাবল্লী পর্বতে আজকে যেখানে অবস্থান করছে আরাবল্লী পর্বত, সেই জায়গাতে মনে করো যে সমস্ত বাস্তুতন্ত্রগুলি গড়ে উঠেছে সেগুলি ধ্বংস হয়ে যাবে, বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে। সেখানকার যে জলধারা, এই যে রাজস্থান বা গুজরাট বা হরিয়ানা, বিশেষ করে মেনলি রাজস্থান এবং গুজরাট, এই রাজস্থান এবং গুজরাটের যে গ্রীষ্মকালে যে পানীয় জলের যে কষ্ট, সেই পানীয় জলের চাহিদা কিন্তু এই আরাবল্লী পর্বতই মেটায়। আরাবল্লী পর্বত থেকে মেন অনেকগুলি নদী আছে, তার মধ্যে মেন চারটা তোমার যেমন হচ্ছে লুনি, সবরমতী, বানাস যেটা যমুনার উপনদী একটা, আর তোমার হচ্ছে এই চম্বল, ওই যে চম্বল উপত্যকা পড়েছি আমরা, চম্বল, ওই চম্বল নদী, এগুলো কিন্তু আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়েছে। এবারে এই আরাবল্লী পর্বত কিন্তু গ্রীষ্মকালে বহু মানুষের জলের চাহিদা মেটায়। রাজস্থানের প্রায় 90% জলের চাহিদা মেটে হচ্ছে আরাবল্লী পর্বতের জল থেকে। যদি পর্বতই সেখানে না হবে, যদি যদি পর্বতটা ভেঙেই যায়, তাহলে বৃষ্টিপাত, শৈলাক্ষেপ পদ্ধতির বৃষ্টিপাত হবে না সেইভাবে। বাতাস, বালিগুলি উড়ে এসে কি হবে, রাজস্থান থেকে মরুভূমি বালিগুলি উড়ে এসে সোজা হিমালয়ে লাগবে, হিমালয়ে বরফ গলে যাবে, বরফ গলে কিন্তু সোজা তোমার যমুনার উপরে প্রেসার পড়বে, গঙ্গা এবং যমুনার জলের উপর প্রেসার পড়বে এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে। বিশ্ব উষ্ণায়নের ফলে যেটা হয়, এখন অবশ্য হচ্ছে, এমন নয় যে হচ্ছে না, আন্টার্কটিকা অনেক বরফ গলে গেছে, আমাদের হিমালয়ের যে সমস্ত গ্লেশিয়ার গুলো রয়েছে, সেই সমস্ত গ্লেশিয়ার গুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছে। হ্যাঁ, পাহাড় থেকে বরফের পরিমাণ, যে শীতকালীন যে আগের যে পরিমাণ বরফ জমতো, এখন সেই পরিমাণ আরো বরফ জমে না। তার কারণ হচ্ছে এই যে জলবায়ুর কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু যদি আরাবল্লী পর্বত হঠাৎ করে গায়েব হয়ে যায় এখান থেকে, তাহলে কিন্তু আরো ব্যাপক পরিবর্তন কিন্তু জলবায়ুর হতে পারে। ঠিক আছে, বেশ, এইবার বলি যে আমাদের ভারতের ধরো এই যে লুনি, বানাস, সবরমতী এবং চম্বল, এছাড়া আরো অন্যান্য নদীগুলি যেগুলি রয়েছে, সেই নদীগুলি থেকে যে সমস্ত জলের এই অঞ্চলগুলির যে স্থানীয় অঞ্চলে মানুষের যে কৃষি বলো, কার্যকলাপ বলো, সেই সমস্ত অঞ্চলে সেগুলি এখান থেকে চলছে। আরাবল্লী পর্বতের, আমি মানছি এদিকে যদি পর্বতের প্রতিবাদ ঢাল হয়, এক মিনিট, এই সাইডটা যদি পর্বতের প্রতিবাদ ঢাল হয়, সরি অনুবাদ ঢাল হয়, তাহলে কি হবে, এই সাইডে যদি অনুবাদ ঢাল হয়, তাহলে এখানে কি হবে, বৃষ্টিপাত হবে না। বৃষ্টিপাত কম হওয়ার ফলে কি হবে,
বৃষ্টিপাত কম হওয়ার জন্য এখানে ক্যাকটাস, বাবলা, খেজুর ইত্যাদি জাতীয় গাছ জন্মায়। তাতেও কিন্তু এখানকার যে সমস্ত অধিবাসীরা বসবাস করে, ওই যে বাঞ্জারা, বেদুইন, এই সমস্ত প্রজাতিগুলি রয়েছে, তাদের কিন্তু কি হবে, তাদের সুবিধা, তারা কিন্তু ওইখান থেকে খাদ্য সংগ্রহ করে। এখানকার খেজুর, খেজুর কি গাছ নয়? খেজুর, হ্যাঁ, হয়তো পরিবেশে অক্সিজেন কম শোষণ করে, পরিবেশের হয়তো কার্বন ডাইঅক্সাইড কম শোষণ করে, কিন্তু কি হয়, আমাদের কিন্তু খেজুরও কিন্তু কাজে লাগে, ক্যাকটাস জাতীয় গাছ, এগুলো কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা কিন্তু কাজে লাগে। তাই আমার যদি ব্যক্তিগত মতামত যদি বলো, তাহলে পৃথিবীর যে কোনো প্রাকৃতিক সম্পদের সঙ্গে, সম্পদ বলবো না, এই প্রাকৃতিক যে সমস্ত সম্পদ নিয়ে তো ছেড়খানি চলছেই, বাদ দাও ওগুলো, কিন্তু পৃথিবীর যে সমস্ত পাহাড়, পর্বত, নদী নালা, এগুলোকে নিয়ে কিন্তু বেশি ঘাটাঘাটি করা বা এদের রুট পরিবর্তন করে দেওয়া বা এগুলোকে ভেঙে উড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু ঠিক নয়। প্রকৃতি কিন্তু সবসময় চাইবে তার ব্যালেন্স অবস্থায় আসার জন্য। যখনই ও ভারসাম্য পাবে না, তখন কিন্তু আমাদের টোটাল মানব জাতিকে আমাদের এই যে আরাবল্লী পর্বত যদি না থাকে, টোটাল মানব জাতিকে কিন্তু তার ফল ভোগ করতে হবে। যদি জিওগ্রাফিক্যাল জ্ঞান কারোর না থাকে সেইভাবে, তাহলে কিন্তু খুব সমস্যা। আরাবল্লী পর্বত যদি মনে হয় যে এই পাহাড়গুলি থেকে কি হবে, ছোট ছোট পাহাড়, ছোট ছোট পাহাড়েও কিন্তু অনেকটা গার্ড করে, ঠিক আছে? ওই যে উদাহরণ দিলাম, রাস্তায় স্পিড ব্রেকার যদি না থাকে, তাহলে কি হবে, গাড়ি যত স্পিডে ছুটবে বা যতটা আস্তে আস্তে যাবে, যদি স্পিড ব্রেকার যদি ঘন ঘন থাকে, তাহলে কি গাড়িটা অত স্পিডে ছুটবে? ছুটতে কিন্তু পারবে না। তাই যতই 100 মিটারের নিচে পাহাড়গুলি হোক, সেগুলিকে আমার মনে হয় না সেগুলিকে ভেঙে কেটে দেওয়া উচিত। কারণ ওই পাহাড়ের জন্যই কিন্তু আজকে আমাদের উত্তর ভারতের যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে, দিল্লি বলো, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, আমাদের এদিকে হচ্ছে তোমার বিহার, বিহারে কিছুটা অংশ, উত্তর দিকটা অবশ্য, তো এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু বেঁচে যাচ্ছে, বা এই সমস্ত অঞ্চলগুলিতে আজকে কিন্তু ঠিক আছে। যদি আরাবল্লী পর্বত ভবিষ্যতে গায়েবও হয়ে যায়, দেখা যায় তখন জলবায়ু চেঞ্জ হচ্ছে। তখন দেখো, একটা মানুষের তৈরির ফলে চেঞ্জ হওয়া আর একটা প্রকৃতির স্বাভাবিক নিয়মে চেঞ্জ হওয়া, সেটার মধ্যে পার্থক্য আছে। তখন তার বিকল্প যদি বল, ভবিষ্যতে এটা কি সবসময় ক্ষয়জাত পর্বত হয়ে থাকবে, এরকম উঁচু হয়ে থাকবে? এটা বর্তমানে ক্ষয়জাত পর্বত অলরেডি হয়ে গিয়েছে। এখন এর যদি চেঞ্জ হয়ও, ও যদি ভবিষ্যতে যদি আরাবল্লী পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে, আমি মানছি একদম যদি সমভূমিতে পরিণত হয়, কিন্তু তবুও আরাবল্লী পর্বত সমভূমিতে পরিণত হলেও আস্তে আস্তে, যে একদিনে তো হট করে নেমে যাবে না, আস্তে আস্তে মানুষের কিন্তু হ্যাবিটে চলে আসবে, জলবায়ুটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের আগে এই পদ্ধতিতে জীবনযাপন করতাম, এখন অন্য একটি পদ্ধতি জীবনযাপন করব, এই কিন্তু মানুষের মনের মধ্যে একটা জিনিস কিন্তু চলে আসবে। আস্তে আস্তে সেটা মানুষের সঙ্গে ছুটানো হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে যদি পর্বতটা না থাকে, তাহলে কিন্তু বহুত সমস্যা মানুষ থেকে ভোগ করতে হতে পারে। ঠিক আছে, বেশ, এখন তাহলে আজকে টোটাল গোছালাম কি কি কারণে কি কি হতে পারে বা কি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।